নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধূম্রজাল, ব্যয় সামলাতে চাপে পড়বে রাজনৈতিক সরকার, মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কা। রাজধানীতে বেড়েছে মিঠা পানির মাছের যোগান, ছুটির দিনে বাড়তি দাম আদায়ের পায়তারা, স্বস্তি দিচ্ছে না শীতের সবজি। কিছুদিন আগে সবজির দাম একটু বাড়তি বাড়া 30 টাকা 40 টাকা প্রতিদিন সবজির দাম বেশি। সবজির দাম এত বাড়তিছে, এটা আমাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। বেলা গড়ানোর সাথে বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের সমাগম, ভালো ব্যবসার আশা অংশগ্রহণকারীদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক, এবার জানাবো পুরো খবর। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। 100 থেকে 147% বেতন বৃদ্ধির ব্যয় নির্বাহ করা নিয়েই দুশ্চিন্তা। অভ্যন্তরীণ আয়ে সুখবর নেই। প্রশ্ন হচ্ছে, কোন উৎস থেকে আসবে বাড়তি 1,06,000 কোটি টাকা? বিশ্লেষকরা অবশ্য বলছেন, বেতন ভাতা খাতে বিশাল ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকির মুখে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কাও তীব্র। প্রায় 10 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ। সর্বোচ্চ বেতন 147% বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বাড়বে বেতন, বাড়বে পেনশন ও বৈশাখী ভাতায় সুবিধা। বিশাল ব্যয়ের চাপ সামলানো নিয়েই এখন দুশ্চিন্তা। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট বেতন কমিশন হয়েছে 8টি। এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা যায়, রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রয়োজন, কিন্তু এই সময়ে বৃদ্ধির প্রস্তাব এবং তা বাস্তবায়নের চাপ কতটা গ্রহণযোগ্য। অন্তর্বর্তী সরকার তো একটা ভাতা দিয়েছিল, সেই ভাতাটাই তো থাকতে পারতো, আরো ভাতা দরকার হলে ভাতাটাকে 10% বাড়িয়ে দিতে পারতো। এবং নতুন সরকার যখন নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার তো আসার তো আর খুব একটা দেরি নেই, তাহলে নির্বাচিত সরকার এসে তারাই তো এই কমিশনটা করতে পারতো। এখন তো নির্বাচিত সরকার আসবেন ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে, তাদেরকে তো 1 জুলাই থেকে এটা পরিপূর্ণ বাস্তবায়ন করার ঘোষণা তো অলরেডি এই সরকার দিয়ে রেখেছে। তখন তো এর ব্যত্যয় ঘটালে তখন তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। বেতন বৃদ্ধির ক্ষেত্রে রাজস্ব বিভাগের উপরই নির্ভর করে সরকার, কিন্তু অভ্যন্তরীণ আয়ে তেমন গতি নেই, পূরণ হচ্ছে না রাজস্ব লক্ষ্য। তাহলে ব্যয় নির্বাহ হবে কিভাবে? ফেজিং আউট করতে হবে, 1 বছরে না, কয়েক বছর ধরে আস্তে অল্প অল্প করে বাস্তবায়ন করা, সেটা সব। কিন্তু এই রাজস্ব আহরণ দিয়ে হবে না, এটা গতি, রাজস্ব আহরণ গতি অনেক বাড়াতে হবে। সে কারণে ওই যে রিফর্মসের কথা আসছে এনবিআর এবং ওই যে ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ওইটাকে সেপারেশনটা এফেক্টিভলি করতে হবে। বেতন বৃদ্ধির সঙ্গে চাকরিজীবীদের দক্ষতা ও যোগ্যতা নিরূপণ জরুরি, কিন্তু তা কি হচ্ছে? বেতন বৃদ্ধির যে প্রয়োজন সেটি কেউ অস্বীকার করছেন না, কিন্তু উপযুক্তভাবে দক্ষতা মূল্যায়ন ছাড়া, কর্মকর্তা কর্মচারীদের চাহিদা মূল্যায়ন ছাড়া যে বিপুল পরিমাণ কর্মকর্তা এখন কাজ করছেন, তা সেই জায়গাতে এটিকে র্যাশনালাইজ করা ছাড়া এই বেতন বৃদ্ধি, শুধু বেতন বৃদ্ধিটি মোটেই সামগ্রিকভাবে যে দক্ষতার দরকার, ডিজিটালাইজেশনের জন্য যে প্রয়োজন, তার সঙ্গে এটি ভারসাম্যপূর্ণ হবে না। সরকারি চাকরিজীবীর সংখ্যা এখন 15 লাখ, পেনশনভোগীর সংখ্যা 9 লাখ। তিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে মিঠা পানির মাছের যোগান বাড়ছে, কিন্তু দামে তেমন প্রভাব পড়েনি। বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। অভিযোগ করছেন, ছুটির দিনে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে থাকেন দোকানিরা। অল্প কিছু ইলিশের দেখা মিলতে শুরু করেছে, তবে দাম আকাশচুম্বী। তবে চাষের জাতের বাজার অনেকটাই স্থির রয়েছে। এখন দেশি মাছের মৌসুম। খাল বিল নদ নদীর পানি কমে যাওয়ায় মিলছে নানা জাতের সুস্বাদু মিঠা পানির মাছ। তাই বাজারে সরবরাহ বেশ ভালো, অথচ আশানুরূপ দাম কমছে না। চড়া দামে অপরিবর্তিত আছে মাছের বাজার, বরং ছুটির দিনগুলোতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে যায়। এখন তো খাল বিল নদী নালা পানি শুকাচ্ছে, মাছ অ্যাভেলেবল ধরা হচ্ছে, কিন্তু সেই সব মাছের দাম কমতেছে না।
আপনি 1 কেজি পুঁটি মাছ কিনতে গেলেও আপনার 500-600 টাকা গুনতে হয়, 500 টাকার নিচে পাওয়া যায় না। আপনি কোনটা নদীর মাছ কিনতে গেলেও 1400-1300 টাকার নিচে কিনা যায় না। হাইব্রিডটা বেশি খাই, দেশিটা কম খাইতে পারি, তেমন পারি না, বাজেট কম, অল্প বেতনে চাকরি করি। জোগাড় অনুযায়ী দাম তো যেরকম আছে সেরকম, দাম তো কমছে না। আয়ের বোয়াল মিলছে না 1000 টাকা কেজির নিচে। চিংড়ি, শোল মাগুরের জন্য গুনতে হবে 800 টাকার বেশি। চাষের রুই কাতলার জন্য দিতে হবে 400 থেকে 450 টাকা। অন্যান্য বছরের এই সময়ের তুলনায় দামে খুব একটা হেরফের নেই, এমন দাবি বিক্রেতাদের। শনি একটু দাম 20-30 টাকা কেজিতে বেশি থাকে সবসময়। পাবদা মাছ বেচা 450 টাকা কেজি, এবার দেশি ট্যাংরা আছে বেচা 600 টাকা কেজি, গুলশা ট্যাংরা আছে বেচা 700 টাকা কেজি। কাস্টমার একটা মাছ হাতলে কয় টাকা নাই টাকা নাই, টাকাতে কই গেছে আল্লাহ জানে, সবাই কয় একই কথা, ইনকাম নাই টাকা নাই। এই মৌসুম না হলেও অল্প কিছু ইলিশের দেখা মিলছে, তবে দাম আকাশ ছোঁয়া। 1 কেজি আকারের ইলিশের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে 4000 টাকা, আর 700 থেকে 750 গ্রাম ইলিশের জন্য গুনতে হবে 2500 টাকা কেজি। নদীতে মাছই নাই, খুব ভবিষ্যতে 2-1টা মাছ বড় মাছ 1 কেজি পাওয়া যায় 900 গ্রাম, 800 গ্রাম, 700 গ্রাম, এই সাইজ বেশি। ওই ছোট মাছটা বেশি, কিন্তু বড় মাছ নাই। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবারের শীতের স্বস্তি দিল না সবজি। ভরা মৌসুমেও রাজধানীতে 80 টাকার বেশি গুনতে হচ্ছে একাধিক পণ্যের জন্য। নাগালে আসছে না লেবু ও শসার দর। ব্যবসায়ীদের যুক্তি, বেছে আনার কারণে অনেক সময় দাম বাড়াতে হয়। যদিও বড় শহরের বাইরে অন্যান্য জেলায় সবজির দাম কিছুটা কম। আরও জানাচ্ছেন সহকর্মীরা। স্বস্তিতে সবজি পাওয়া যাবে, এই ধারণা থেকে বোধহয় এই বছর বাংলাদেশকে কিছুটা বের হয়ে যেতে হচ্ছে। কেননা আমরা গত 1 বছর বা 1.5 বছর আগে সবজির দামে যতটা স্বস্তি দেখেছিলাম এই শীতের মৌসুমে, এবার এসে কিন্তু ততটা দেখা যাচ্ছে না। শীতে যেসব সবজি বেশি উৎপাদিত হয় সেগুলোর দামও কিন্তু এই মুহূর্তে বেশ চলেছে, এবং গত 2 সপ্তাহে দাম যে কিছুটা বেড়েছে সেটি ব্যবসায়ীরাও এই নতুন বাজারে যারা আছেন তারা স্বীকার করছেন। যেমন টমেটো, এই মুহূর্তে টমেটোর কেজি 80 টাকা 90 টাকা হাঁকা হচ্ছে। শিমের দাম আকার ভেদে বা মান ভেদে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 80 টাকার মধ্যে ওঠানামা করছে, আর শসার কেজি 100 টাকার নিচে আসলে কোনোভাবেই নামছে না। সব জিনিসই বেশি আনার কারণে অনেক কিছু দাম বাড়ে, আবার বেশি যারা আবার কম পয়সা আনে তারা আবার দাম কম হয়েছে, এই কারণে আপনার মালের দামটা একটু কম বাড়ে। কিছুদিন আগে সবজির দাম একটু বাড়তি বাড়ে। এবারে যে খুব বেশি দিন স্বস্তিতে সবজি খাওয়া যায়নি সে কথা ক্রেতারাও স্বীকার করছেন, এবং তারা যেটি বলছেন যে যেই ধরনের অসাধু চক্রদের তৎপরতা কিছুদিন আগে থেমে গিয়েছিল সেগুলো আবারও বিভিন্নভাবে ফিরে আসছে বলে তাদের ধারণা। সরকার পতনের পরে এটা একবার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আবার পর্যায়ক্রমে আবার হচ্ছে। যে এবারে আমরা উত্তরাঞ্চলের খবর জানতে চলে যাচ্ছি জয়পুরহাটে আমাদের সহকর্মী আব্দুল আলিমের কাছে। ধন্যবাদ। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে জয়পুরহাটের বাজারে প্রতিটা সবজির দাম কিছুটা বেড়েছে। এখানে পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছে যে বাজারের সরবরাহ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কম। দাম এটা আমদানির উপর নির্ভর, আমদানি থাকলে দাম আপনার হচ্ছে করবে, আমদানি একটু কম দেখে দাম বেশি। বেগুন বিক্রি হচ্ছে এই মুহূর্তে 40 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 30 টাকা। শসার বাজার অনেকটা বেশি। আজকে যদি একরকম কিনি, কালকে 30 টাকা 40 টাকা প্রতিদিন সবজির দাম বেশি। কেন সবজির দাম এত বাড়তিছে, এটা আমাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। পাইকারি বাজার জানতে এখন চলে যাব নরসিংদী আইবার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদীর বড় বাজারের সবজি বাজারে। শীতকালীন সবজি এখানে পর্যাপ্ত পরিমাণের সরবরাহ থাকায় দ্রব্যমূল্যের যে দাম রয়েছে সেটি আওতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন এখানকার সবজি বিক্রেতারা। মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে, সব সবজির দাম হয়তো হিসাব করলে গিয়ে নিম্নমুখী আছে। কাঁচামরিচ 200 গেছিল, এখন 100-120। বেগুন 80 ছিল, এখন 60-50। ক্রেতারা জানিয়েছেন এখনও শীতকালীন এই সবজিগুলোর দাম 5 থেকে 10 টাকা বেশি রয়েছে। যে আলু আমরা যে গড়ছে খাইছি আমরা 20 টাকা, এখন আলু 25 টাকা, 5 টাকা বাড়তি। সবজি সব ঊর্ধ্বগতি। যেমন টমেটো 80 টাকা কেজি খাই আপনার, সিজন টমেটো থাকা 30 টাকা 40 টাকা কেজি। নরসিংদীর বড় বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, এখনকার মতো বিজনেস টুডেতে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত, দেখছেন বিজনেস টুডে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম। ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টলও। এবারের মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কাশ্মীরি শাল, পোশাক, কার্পেট, ল্যাম্প, পাশাপাশি ঘর সাজানোর রঙিন সামগ্রীও কাটছে ক্রেতাদের নজর। নারীদের ভিড় তুলনামূলক বেশি অ্যালুমিনিয়ামের স্টলে। ইলেকট্রিক বাইকের স্টলগুলোতেও দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভিড়। ব্যবসায়ীরা বলছেন সময় যত এগোবে বিক্রিও তত বাড়বে। ছুটির দিন উপলক্ষে আজও কনসার্টের পাশাপাশি রাখা হয়েছে টিকিট ও ক্যাশলেস কাউন্টার। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করছে 300 স্বেচ্ছাসেবী। আমরা তো কর্মজীবী মানুষ, অফিস ছুটি, আজকে ছুটির দিনে একটু ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে। ছেলে মেয়ে নিয়ে তো কোথাও যাওয়া হয় না, ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। গতানুগতিক বন্ধের দিনগুলোতে ভালো হয়। আজকে যেহেতু বেশ শেষের দিকের একটা শুক্রবার, আমরা আশা করছি অন্য যে কোনো সময় আজকে ভালো হবে। শুক্রবার উপলক্ষে কিন্তু আমাদেরকে নিরাপত্তা একটা ব্যাপক একটা আয়োজন আমাদের থাকে। 900 পুলিশ সদস্যের পাশাপাশি প্রায় 300 ভলেন্টিয়ার আমাদের আছে। আর বাংলাদেশে এই প্রথম আপনার বাণিজ্য মেলা ক্যাশলেস কাউন্টার আমরা করেছি। দর্শক, মেলা কভার করছেন আমার সহকর্মী জয়নাল আবেদিন জয়। তার সঙ্গে আবারও যোগ দিতে চাই। জয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বেলা তো অনেক গড়ালো, ক্রেতার সমাগম এখন কেমন? আর এই যে ভিড়, বেচা বিক্রি কেমন হচ্ছে? প্রত্যেকটা স্টলে নিশ্চয়ই আপনি গিয়েছেন, বিক্রেতাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবার 30তম আয়োজন, আর পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে এবার পঞ্চমবারের মতো বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ বাণিজ্য মেলার 21 নম্বর দিন এবং সাপ্তাহিক ছুটির দিন। এর আগে এই পরিমাণ ক্রেতা দর্শনার্থী অন্তত পূর্বাচলের বাণিজ্য মেলাতে কেউ দেখেছে বলে আমাদেরকে জানায়নি। আসলে এখন পর্যন্ত কত লক্ষাধিক মানুষ এই বাণিজ্য মেলায় প্রবেশ করেছে সেটি নিশ্চিত করে আসলে কেউ বলতে পারতেছেন না। যারা টিকিট সংশ্লিষ্টরা রয়েছেন এবং যারা আয়োজক রয়েছেন কেউ বলতে পারছেন না। তবে তারা বলছেন যে এই 21 নম্বর দিনটি হতে যাচ্ছে বাণিজ্য মেলার জন্য একটি মাইল ফলক দিন। কারণ এই পূর্বাচলের 26 একর জমির উপর স্থায়ী প্যাভিলিয়ন, বাণিজ্য মেলার স্থায়ী প্যাভিলিয়ন, তার বাদে 6 একর জমি পার্কিং এর জন্য রাখা হয়েছে এবং 20 একর জমিতে কিন্তু এক্সিবিশন সেন্টার। এই 20 একর জমির কোথাও পা ফেলানোর জায়গা কিন্তু নেই এবং প্রতিটি স্টল প্যাভিলিয়নে আসলে ব্যবসায়ীরা ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। আপনাকে দুপুরের দিকে বলেছিলাম প্রায় লক্ষাধিক লোক সেই সময় অবধি কিন্তু ছিল, তারপরে বিকাল গড়িয়েছে এবং এই সময়টা কিন্তু আমরা দেখি সবসময় একটু বিরতির মতো থাকে, কিন্তু এখন যে পরিমাণ ভিড় জমেছে সন্ধ্যার দিকে আরো বিনোদনের আয়োজন রয়েছে। তখন আসলে কি পরিমাণ ক্রেতা দর্শনার্থীরা এই মেলায় আসবেন সেটি আসলে বলা মুশকিল। তবে আজকে একটি মাইল ফলকের দিন। ছোঁয়া জয়, মেলা একেবারে শেষের দিকে, বিক্রেতারা এবার হতাশ হবেন না, আসলে এটাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে জয়। বিজনেস টুডেতে আরো একটি বিরতি নিচ্ছে দর্শক, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত এক শিল্পাঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবনে উন্নয়নের বদলে নেমে এসেছে রোগ আর মৃত্যুর অভিশাপ। ব্যাটন রুজ থেকে নিউ অরলিন্স পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি পরিচিত ক্যান্সার অ্যালি নামে। দীর্ঘদিনের শিল্প দূষণের কারণে বাসিন্দারা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। জাতিসংঘ একে বলছে পরিবেশগত বর্ণবাদ। বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি কিংবা প্রযুক্তিগত উন্নয়ন, যে কোনো তকমাই বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের জন্য কম হয়ে যায়, যেখানে মানবাধিকার হোঁচট খেয়েছে বারবার। এবার সেই উন্নয়নের আড়াল থেকে উকি দেয়া ভয়াবহ এক বাস্তবতা তুলে আনা হয়েছে বিশ্ববিবেকের সামনে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই পরিচিত ক্যান্সার অ্যালি নামে। ব্যাটন রুজ থেকে নিউ অরলিন্স পর্যন্ত মিসিসিপি নদীর তীর ঘেঁষে প্রায় 140 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে শত শত রাসায়নিক ও তেল গ্যাস কারখানা। এই এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে প্রধানত কৃষ্ণাঙ্গরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দূষণের কারণে এখানে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের হার বেড়েছে অস্বাভাবিকভাবে। মাত্র 10 মাইলের মধ্যে 12টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এত ঘন শিল্পাঞ্চল মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে ক্যান্সার অ্যালির পরিস্থিতিকে আখ্যা দেওয়া হয়েছে পরিবেশগত বর্ণবাদ হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে কর্পোরেট মুনাফাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর চোখ বন্ধ করে আছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার নির্ধারিত নিরাপত্তা মান পূরণে ব্যর্থ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অনেক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধেই।
আমি এখানে প্রায় 8 দশক ধরে বসবাস করছি। আমার পরিবারের প্রায় সবাই ক্যান্সারে আক্রান্ত, এজন্য এই এলাকার শিল্প দূষণই দায়ী। অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কর ছাড় ও বিশেষ অনুমোদন আদায় করেছে বহুজাগতিক পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলো। তবে স্থানীয়দের দাবি, উচ্চ বেতনের চাকরিগুলো পাচ্ছে বহিরাগতরাই। টিউলেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, লুইজিয়ানার যেসব এলাকায় বায়ু দূষণ বেশি সেখানে ক্যান্সারের হারও তুলনামূলক অধিক। এই গবেষণার পর বিশেষ স্বার্থগোষ্ঠীর চাপে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করতে বাধ্য হন গবেষক কিম্বারলি টেরেল। নতুন শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন বন্ধ, বিদ্যমান কারখানার দূষণ বন্ধ এবং পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এ ছিল বিজনেস টুডের এখনকার মতো আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।